তোর সাথে আমার যেটুকু দরকারি কথা ছিল তা হয়ে গেছে। আর কি কিছু বলতে চাস তুই আমাকে? আন্দালিব আর কোনো জবাব দিল না সার্জিমের কথার। চুপচাপ উঠে বের হয়ে গেল বাসা থেকে। সার্জিম আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। বাহ্যিকভাবে দেখলে মনে হবে কিছুই হয়নি আসলে, কিন্তু সবচেয়ে কাছের বন্ধুটির এভাবে বদলে যাওয়া আর প্রতিহিংসা পরায়ণ মনোভাব অনেকটাই আঘাত করল সার্জিমের মনে। নৈশির প্রতি সার্জিমের অনুভূতি জানা সত্ত্বেও আন্দালিব নৈশিকে প্রপোজ করায় ও কষ্ট পেয়েছে ঠিকই, কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে সার্জিমের কাছে সবকিছু লুকিয়ে যাওয়া এবং ওর সম্পর্কে মনে মনে নেতিবাচক ধারণা পুষে রাখায়। এতগুলো বছরের বন্ধুত্বের তবে এই মূল্য দিল আন্দালিব? সব মিলিয়ে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল সার্জিম। এরপর থেকে পারতপক্ষে আন্দালিবকে এড়িয়ে চলবে ও। দিনগুলো পার হতে লাগলো। সার্জিম সত্যি সত্যি এড়িয়ে চলতে শুরু করলো আন্দালিবকে। আন্দালিবের অবশ্য তাতে কিছু এসে গেল না। সে শুধু নৈশির ভাবনায় বুঁদ হয়ে থাকে সারাদিন। যেহেতু সার্জিমকে জানানো হয়েছে সব, তাই এখন আর লুকোছাপা নেই তেমন। ইচ্ছে করে ঘন ঘন তাই সার্জিমদের বাসায় আসছে সে। আসার সময় নৈশিকে ইমপ্রেস করার জন্য নানা রকম জিনিস নিয়ে আসছে। নৈশি অবশ্য সেসব জিনিসের প্রতি খুব একটা আগ্রহ দেখায় না। তবু আন্দালিব হাল ছাড়ে না। যতদিন অবধি না নৈশি রাজি হচ্ছে ততদিন এসব চালিয়ে যেতেই হবে। তাছাড়া সার্জিমকেও ওর ভরসা হয় না একদম। আন্দালিবের সাথে নৈশিবের দেখা হয় কয়েকদিন পর পর। এদিকে সার্জিমের সাথে রোজ। যদি নৈশির মন বদলে যায়, যদি সার্জিম নৈশিকে নিজের দিকে টেনে নেয়, এই আতঙ্কেই দিন পার হয় ওর। যদিও আন্দালিব মুখ ফুটে কিছুই বলে না, তবু ওর মনের কথাগুলো বেশিরভাগই বুঝে যায় সার্জিম। এত বছরের বন্ধুত্ব, আন্দালিবের সাইকোলজি সম্পর্কে বেশ একটা পাকাপোক্ত ধারণা আছে ওর। আন্দালিবের ঈর্ষামূলক চাহনি সবটা পরিষ্কার করে দেয় আরও। এই চোখের ভাষাতেও সার্জিম চেনে। ক্লাসে আন্দালিবের চেয়ে কেউ বেশি মার্কস পেলে এভাবে তাকে দেখত আন্দালিব। নিজের পছন্দের কোনো জিনিস ভাগ্যক্রমে অন্যের হাতে চলে গেলে আন্দালিব ঠিক এমন আচরণই করত। সার্জিমের আফসোস লাগে। আন্দালিবের এই ধরনের দৃষ্টি যে কখনো ওর ওপরও পড়বে সেটা সার্জিম ভাবতেই পারেনি। আন্দালিবকে তো ও বলেই দিয়েছিল নৈশি আর ওর মধ্যে সার্জিম তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকবে না কখনো। তবুও এত অবিশ্বাস অনেকগুলো বছর হেসে খেলে কাটিয়ে দেওয়ার পর এখন সার্জিমের মনে হচ্ছে বন্ধু নির্বাচনে ভুল হয়ে গেল বোধহয়। সার্জিম ওকে এড়িয়ে যেতে চাইলেও ওদের বাসায় আন্দালিবের এই ঘন ঘন যাতায়াতের কারণে সেটা খুব একটা হয়ে ওঠে না। অফিস থেকে ফেরার পথে নানা রকম জল্পনা কল্পনায় ডুবেছিল সার্জিম। বাসায় ফিরে দরজার সামনে দাঁড়াতে আন্দালিবের গলার আওয়াজ পেল ভেতর থেকে। কি একটা বিষয় নিয়ে উচ্চস্বরে হাসছে সে। সার্জিম বেশ চাপল। দরজা খুলে দিল জ্যোতি। বসার ঘরে সাব্বির আর আন্দালিব বসে আছে। সার্জিম ওদের দিকে একবার তাকিয়ে নিজের রুমে রওনা হলো। রুমে ঢুকতে গিয়েও কি মনে করে আবার রান্নাঘরে উগে দিল। নৈশি রান্না করছে বোধহয় কিছু একটা। আফরোজা বেগম দাঁড়িয়ে আছেন পাশেই। না চাইতেও দুজনের কথোপকথন কানে এলো সার্জিমের। কখন থেকে বলছি তুই যা, এতটুকু সন্ধ্যার নাস্তা বানানো এটা আমিই করে নিতে পারবো। আন্দালিব সেই কখন থেকে বসে আছে। ভালোই বলেছো, আমি এখান থেকে চলে যাব আর তুমি অসুস্থ শরীর নিয়ে এখন কাজ করবে, তাই না? কিন্তু আন্দালিব আন্দালিব ভাই সে এসেছে, আসুক। সে আসলে আমাকে তার কাছে গিয়ে বসে থাকতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া আমি তার সাথে এখনো কোনো কমিটমেন্টে যাইনি। সার্জিম আর দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। সন্ধ্যার নাস্তার পর কিছুক্ষণ গল্প হলো। রাতের খাবারটাও ওদের সাথেই খেলো আন্দালিব। খাওয়ার পরে আবার এক দফা আড্ডা। ওদের আলাপ থাকবে না বলে আফরোজা বেগম আগেই গিয়ে শুয়ে পড়লেন। সবার জন্য এটা শুধুই আড্ডা হলেও আন্দালিবের জন্য এটা একটা মিশন, নৈশিকে ইমপ্রেস করার মিশন। আন্দালিব বলল, নৈশি তুমি তো খুব ভালো কবিতা আবৃত্তি করো। আমি তো ততটা ভালো পারি না, তবুও তোমাকে শোনার জন্য একটা কবিতা লিখেছি, শুনবে? অবশ্যই, বলুন তাহলে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তের কারুকার্য। আন্দালিব ভাই, মাঝপথে ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত। আমার মনে হয় তুমি ভুল কবিতা বাছাই করেছো নৈশাপুর জন্য। মানে? এই যে বললে চুল অন্ধকার বিদিশার নিশা, এখানে মূলত বনলতা সেনের চুলের সাথে বিদিশা নগরীর রাতের কালো অন্ধকারকে তুলনা করা হয়েছে। মানে বনলতা সেনের চুল ঘন এবং কালো, এটাই বোঝাতেই এই উপমা। এখানে আমাকে নৈশি আপুর চুল গোল্ডেন কালারের অনেকটা, তাই আমার মনে হয় নৈশি আপুকে ইমপ্রেস করার জন্য তোমার নতুন কোনো কবিতা বাছাই করা উচিত। সাব্বিরের কথায় জ্যোতি আর নৈশি মুখ টিপে হেসে ফেল। সার্জিম নির্বিকার বসে আছে এক পাশে। আন্তালিবের মনে মনে প্রচণ্ড রাগ হলেও ওদের সাথে হেসে হেসে উড়িয়ে দিল ব্যাপারটা। একটা সময় পর্যন্ত সাব্বির প্রচণ্ড সম্মান করত আন্তালিবকে। বলতে গেলে নিজের ভাই আর আন্তালিবের মধ্যে পার্থক্য করেনি কখনো, কিন্তু এখন বিশেষ করে সেদিন ওভাবে নৈশিকে ডেকে নিয়ে প্রপোজ করার পরে
এবং আন্দালিবের পরবর্তী কার্যকলাপ দেখার পরে সে সম্মানটা এখন আর আসে না। সাব্বিরের কথাতেই আড্ডায় কিছুটা ভাটা পড়লো বোধহয়। এর মধ্যে উঠে দাঁড়ালো নৈশী। অনেক রাত হলো, আমি আসলে খুব টায়ার্ড, এখন ঘুমাতে যাব। ইউ গাইজ প্লিজ ক্যারি অন। জ্যোতি, এত রাতে আর বাড়ি যেতে হবে না, তুমি আজ আমার সাথেই থেকে যাও। আন্দালিবও উঠে দাঁড়ালো এবার। যার জন্য এখানে আসা সে যখন চলে যাচ্ছে তার মানে থাকার আর কোনো মানে হয় না। আমি উঠছি তাহলে। মনের কথা মানুষ কানে শুনতে পায় না। ওরাও তাই সাব্বিরকে উদ্দেশ্য করে আন্দালিবের মনে মনে উচ্চারণ করা বিশ্রী গালিগুলো শুনতে পেল না। এখনো ধৈর্য ধরে আছে আন্দালিব। কিন্তু এত কিছুর পরেও যদি নৈশী বিয়েতে রাজি না হয় তাহলে বাধ্য হয়ে নিজের স্বরূপ ফিরে আসতে হবে। মনে মনে নানান ছক কষে বাসার বাইরে পা রাখলো আন্দালিব। লাল বেনারসি পরে বসে আছে নৈশী। চারদিকে উচ্ছ্বাস বহর এসেছে। নৈশীর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠল। আন্দালিব সঙ্গে গেছে। ও উঠে দাঁড়িয়ে জানালার পাশ থেকে উকি দিল নিজের সবচেয়ে কাছের মানুষটিকে দেখার জন্য। বাইরে তাকিয়ে চমকে গেল। আন্দালিব কোথায়? বরবেশে তো বসে আছে সার্জিম। নৈশী এক লাফে উঠে বসলো বিছানায়। এত জীবন্ত স্বপ্ন মনে হচ্ছিল যেন একেবারে বাস্তব। এত বছর পর সার্জিম কেন আবার স্বপ্নে এলো? তাহলে কি সে টিনেজার্স বয়সের ইনফ্যাচুয়েশন এখনো রয়ে গেছে, নাকি সেটা ইনফ্যাচুয়েশনের চেয়ে বেশি কিছু ছিল? একটা সময় ছিল যখন সার্জিম এভাবেই স্বপ্নে আসতো। কত বয়স ছিল তখন? 14 কিংবা 15 হবে হয়তো। সাপির আর খালামণির সাথে গল্প হতো রোজ। কথায় কথায় মাঝে মধ্যে সার্জিমের নামটা উঠে আসতো। সার্জিমের সাথে কথা বলার, ওর কণ্ঠস্বর শোনার অদম্য একটা ইচ্ছে তৈরি হয়েছিল নৈশীর মনে তখন থেকেই। এই ইচ্ছেটাই কেমন জানি একটা ভালো লাগায় বদলে গেল। মাঝে মধ্যে স্বপ্নে আসতে শুরু করলো সার্জিম। এর মধ্যে কয়েকটা বছর কাটলো। নৈশীর মধ্যে ম্যাচুরিটি এলো আস্তে আস্তে। যেহেতু সার্জিম তখনও ধরাছোঁয়ার বাইরে, তাই নিজের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করালো নৈশী। সার্জিমের প্রতি ওর অনুভূতি শুধুই একটা কিশোরী বয়সের আবেগ। এতদিন এটাই মনে প্রাণে বিশ্বাস করে এসেছে ও। অথচ আজ আবার স্বপ্নটা দেখার পর সব কেমন ওলটপালট লাগছে। বিছানা ছেড়ে উঠে ব্যালকনির দিকে এগিয়ে গেল নৈশী। সেই বিকেলে ভাত ঘুম দিয়েছিল। এর মধ্যে সন্ধ্যা গড়িয়ে রাতও নেমে এলো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির তেজে সামনের কিছু দেখা যাচ্ছে না স্পষ্ট। শীত দরজায় কড়া নাড়ছে, অথচ এই অসময়ে বৃষ্টি। কি যে সুন্দর একটা পরিবেশ। মন স্থির থাকলে নৈশী হয়তো প্রিয় কোনো কবিতার 2 লাইন আউড়ে দিত এখন আপন মনে। কিন্তু ওর মন মেজাজ এখন যথেষ্ট বিক্ষিপ্ত। একে তো আন্দালিব সম্পর্কে কোনো আপডেট পাওয়া যায়নি এখনো। তারপর আবার সার্জিমের নাম ধরে একটা পোকা মস্তিষ্কে কুটকুট করে চলেছে অবিরত। খুব বেশি কিছু ভাবার আর সময় পেল না নৈশী। তার আগেই মোবাইলের রিংটোন ভেসে এলো ওর কানে। নৈশী রুমের মধ্যে গিয়ে মোবাইল হাতে নিল। আননোন নাম্বার। রিসিভ করে সালাম দিতে লোকটা সালামের জবাব দিল। তারপর বলল, চিনতে পারছেন আমাকে? সেই যে দোকানদার বলেছিলেন সাদা স্টিকার লাগানো গাড়িটা এলে যেন আপনাকে জানাই। গাড়িটা সম্ভবত অনেকক্ষণ আগেই এসে থেমেছে রাস্তার অপোজিটে। এতক্ষণ বেশি বৃষ্টি হওয়ায় স্পষ্ট খেয়াল করিনি, এইমাত্র দেখার পর আপনাকে জানালাম। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। ফোন রেখে চট করে খাটের ওপর থেকে ওড়না টেনে নিল নৈশী। আফরোজা বেগম রুফের সামনে এসে বলল, আমি একটু বের হচ্ছি খালামণি, ফিরে এসে তোমাকে বিস্তারিত বলবো। আফরোজা বেগম কিছু বলতে যাবেন তার আগে ও বের হয়ে গেল বাসা থেকে। রায়হানদের বাসার সামনে গিয়ে মনে হলো অনেক বড় ভুল হয়ে গেছে। এখন বাসার মধ্যে ঢুকবে কিভাবে? বেল বাজাতে গেলে তো আন্তালিব সতর্ক হয়ে যাবে। আনমনে দরজার হাত রাখলো নৈশী এবং অবাক হয়ে খেয়াল করলো দরজা লক করা হয়নি। ভাগ্য আজ সুপ্রসন্ন বলতে হবে। নৈশীর সামনে অনেক বড় একটা তিক্ত নোংরা শক্তি উন্মোচিত হবে বলে বোধহয় দরজা আনলক ছিল। কে জানে, হয়তো তাড়াহুড়োয় ভালো করে দরজা লক করা হয়নি, অথবা হতে পারে দরজা লক করা খুব একটা জরুরি মনে করেনি। এই ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে কেই বা আসবে? কিংবা দুজনের শরীরে ক্ষুধা মেটানোর তারা এতটাই বেশি ছিল যে ওদিকে খেয়াল করার সময় পায়নি। অবশেষে সত্যিটার একেবারে মুখোমুখি দাঁড়ালো নৈশী। মনে মনে যেটা ভেবেছিল সেটাই তবে সত্যি ছিল। বেডরুমের খাটের উপরে যে দুজন মানুষ আদিম বুনো উল্লাসে মেতেছে, এদের দুজনকে নৈশী চেনে। একজন আন্দালিব, সে আন্দালিব যে তার দিন রাত এক করে দিচ্ছে নৈশীকে পাওয়ার জন্য। যে আন্দালিব বলেছিল তার জীবনে নৈশী প্রথম নারী এবং নৈশী শেষ। অথচ এখন কত সুন্দর সে অবগাহন করছে অন্য কোনো নারীর গভীরতায়। এ তো গেল আন্দালিবের অধ্যায়। কিন্তু রুবিনা ভাবি, সেও তো কোনো পুরুষের পরম আরাধনার প্রাপ্তি। সে কিভাবে পারল রায়হান ভাইয়ের মতো একজন মানুষকে এত বিশ্রীভাবে ঠকাতে? জ্যোতির কাছে সবই শুনেছিল নৈশী। রুবিনা কখনো মা হতে পারবে না জেনেও রায়হান কি যত্নে আগলে রেখেছিল তাকে। একমাত্র ছেলে হওয়ায় রায়হানের বাবা মাও চেয়েছিল বংশ রক্ষার্থে রায়হানের দ্বিতীয় বিয়ে দিতে। কিন্তু শুধু রুবিনা কষ্ট পাবে বলে রায়হান রাজি হয়নি কখনো।
গত 2 বছর যাবত রাগ করে রায়হানের বাবা মা যোগাযোগ করে না ওর সাথে, তবুও রায়হান টলেনি। এত সম্মান, এত ভালোবাসার, তবে এই প্রতিদান। ঘেন্নায় গা গুলিয়ে উঠল নৈশির। কিছুক্ষণ এই দৃশ্য চোখের সামনে দেখার পর আর সহ্য করতে পারল না ও। যেমন নিঃশব্দে বাসার ভেতরে ঢুকেছিল, ঠিক সেভাবে বের হয়ে গেল। নিজেদের নিয়ে ব্যস্ত থাকা দুজন মানুষ তৃতীয় ব্যক্তির আগমনটুকু আজও করতে পারল না। সত্যি, বাহ্যিকভাবে দেখলে চারপাশের মানুষগুলোকে কত সুন্দর মনে হয়, কিন্তু তাদের ভেতরের রূপটা কতই না কুৎসিত হয়। আন্দালিবের মতো সদা হাস্যজ্জ্বল একটা ছেলে যে এমন হতে পারে, সেটা কি কেউ কল্পনাও করতে পারবে? রুবিনা ভাবির এই কদর্য চরিত্রের কথাই বা কে বিশ্বাস করবে? নৈশি বাসায় ফিরল কাকভেজা হয়ে। দরজা খুলে আফরোজা বেগমকে ভেজা অবস্থায় দেখে ধমকে উঠলেন। কি শুরু করেছিস বলতো? এইভাবে কাউকে না জানিয়ে হুট করে বেরিয়ে গেলি, সাথে ছাতা আছে অথচ এসেছিস ভিজে ভিজে। ও বাসা থেকে নৈশি বের হয়ে এসেছিল ঘোরের মধ্যে, ছাতা খোলার কথা মাথাতেই ছিল না, খালার কথাও কানে তুলল না ও। ভেজা অবস্থাতেই আষ্টেপৃষ্টে জড়িয়ে দিল আফরোজা বেগমকে। এবার তিনি নরম হলেন কিছুটা। কি হয়েছে রে তোর? মন খারাপ? একদমই না, বরং ভালো লাগছে। বিশ্রীভাবে ফেসে যেতে যেতেও বেঁচে গেলাম খালামণি। আল্লাহ আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। খারাপ যেটুকু লাগছে সেটা নিজের জন্য নয়, আরেকজনের জন্য। আরেকজন শব্দটা বলতেই নৈশির মনে রায়হানের হাসি খুশি মুখটা ভেসে উঠল। বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কি বলছিস? তোর কথার আগামাথা তো কিছুই বুঝতে পারছি না। কি সব বলছিস? সব বুঝবে, কয়েকটা দিন সময় দাও। হাতের পুতুলটাকে আরো কিছুদিন না চাই, তারপর সব বলবো। রুমে ফিরে চেঞ্জ করে বিছানায় আরাম করে বসলো নৈশি। ওর মনে হচ্ছিল হঠাৎ করে অনেক বড় একটা বোঝা নেমে গেল মাথার উপর থেকে। আন্দালিবের এই রূপটা চোখের সামনে না এলে অনেক কিছুই অজানা থেকে যেত। এই চরিত্রহীন লম্পটটা ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এসব ভাবতেও গা গিনগিন করছিল নৈশির। আন্দালিব যে অন্যায়টা ওর সাথে করতে যাচ্ছিল, সেটা মনে করে নৈশির ক্রোধ বাড়ছিল। আন্দালিবকে একটা উচিত শিক্ষা দেওয়ার লোক কিছুতে সামলাতে পারছিল না নৈশি। আপাতত না হয় দেখা যাক আন্দালিব কতদূর যেতে পারে। আন্দালিবের সাথে নৈশির আবার দেখা হলো 2 দিন পর। আন্দালিবি ফোন করে দেখা করতে চাইলো, নৈশি রাজি হয়ে গেল। কাছাকাছি একটা কফি শপে বসলো ওরা। আন্দালিব বোধহয় কিছুটা অধৈর্য হয়ে পড়েছে। ওর কণ্ঠস্বর শুনে অন্তত তাই মনে হলো নৈশির। নৈশি, আর কত অপেক্ষা করাবে আমাকে বলো তো? আর কত জানা বাকি আমার সম্পর্কে? হঠাৎ এই প্রশ্ন কেন? এত জলদি ধৈর্যহারা হয়ে গেলেন? কিছুদিন আগেও না বললেন আমার জন্য অনন্তকাল অপেক্ষা করবেন? একদমই ধৈর্যহারা হয়নি, তবে তোমাকে পেতে ব্যাকুল হয়ে আছে। আমার বাসাটা তুমি না যাওয়া অব্দি পূর্ণতা পাচ্ছে না। সে তো এতদিনও আমি ছিলাম না আপনার বাসায়। এনিওয়ে, গত রবিবার যদি প্রচুর বৃষ্টি হলো, সেদিন সন্ধ্যার পরে আপনি কোথায় ছিলেন? প্রশ্নটা শুনে আন্দালিব যে ঘাবড়ে গেছে প্রচন্ড, সেটা ওর চেহারা দেখে বোঝা গেল। যদিও নিজেকে স্মুথলি সামলে নিল ও। বাসাতে ছিলাম। কেন বলো তো? না, হঠাৎ করে সেদিন মনে হলো আপনি আশেপাশে কোথাও আছেন, মিস করছিলাম খুব, সেজন্যই মনে হচ্ছিল বোধহয়। দেখেছো তো, মনে মনে তুমি আমাকে ঠিক মিস করতে শুরু করেছ। এখন মুখ ফেটে শুধু হ্যাঁ বলে দাও। তোমাকে কথা দিচ্ছে, দরকার পড়লে তোমার জন্য ব্রুশেটা রান্না করা শিখবো। আন্দালিবের কদর্য চেহারাটা চোখের সামনে না দেখলে হয়তো আজকের আন্দালিবের করা এই রসিকতাটুকুতে মন থেকে হেসে ফেলতো নৈশি, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। আপনাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আন্দালিব ভাই, খুব শীঘ্রই সারপ্রাইজ পেতে চলেছেন আপনি। চাইলে আমাকে এর জন্য অগ্রিম কংগ্রাচুলেট করে রাখতে পারেন। ওকে, কনগ্রাচুলেশন নৈশি। সারপ্রাইজটা পাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে থাকবো। নৈশি হাসলো শব্দ করে। আন্দালিব মুগ্ধ চোখে তাকিয়ে দেখলো তা। চোখাচোখি হলো দুজনের। আজ আরো একটা ব্যাপার খোলাসা হয়ে গেল নৈশির কাছে। প্রশ্নটা নৈশির মনে অনেক আগেও একবার এসেছিল। সার্জিকদের বাসা থেকে বিদায় নেওয়ার সময় দরজার সামনে গিয়েও আবার পেছন ফিরে নৈশির দিকে তাকিয়েছিল আন্দালিব। নৈশি দেখেছিল একজোড়া চোখ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু মুগ্ধতার সাথে আরো কিছু ছিল ওই চোখে। সেটা ছিল কি সেদিন না বুঝতে পারলো, আজ নৈশির কাছে স্পষ্ট সবটা। আন্দালিবের চোখে মুগ্ধতার পাশাপাশি ছিল লোভ। নোংরা চাহনি দিয়ে সে স্ক্যান করেছিল নৈশিকে, এবং এই কাজটা সে এতটাই ধূর্ততার সাথে করেছিল যে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ না করলে বোঝার উপায় নেই। সেদিন আন্দালিবের চরিত্রের এই জঘন্য রূপটা সম্পর্কে নৈশি জানতো না বলে ব্যাপারটা ভালোভাবে ধরতে পারেনি, কিন্তু আজ আন্দালিবের প্রত্যেকটা মুভমেন্ট নজরবন্দি করার পর নৈশির বোধগম্য হলো সবটা। এই যে আন্দালিব কফি মগ হাতে তুলে নিচ্ছে, সানগ্লাসটা একটু নড়াচড়া করছে, আঙুল দিয়ে কিছুক্ষণ পর পর চুষে ব্যাক ব্রাশ করছে। এসব করতে করতেই ওর চোখ ঘুরে বেড়াচ্ছে নৈশি শরীরে নিষিদ্ধ স্থানগুলোতে। বিষয়টা বোঝার সাথে সাথে নৈশি উঠে দাঁড়ালো। আন্দালিব ভাই, অনেকটা সময় হয়ে গেছে, এবার আমাদের ফেরা উচিত।